gravers, spoke shapes, saw blades, planes, drills have been identified by paleontologists. একজনকে বলতে পারবেন যে একটা ফেমাস একটা আপনার খুবই নামকরা একটা সিরিজ আছে আমেরিকান সিরিজ, যে আমেরিকান সিরিজের একজন ওয়ান অফ দ্য ফানিয়েস্ট রোল, তার অকুপেশন ছিল হচ্ছে প্যালেন্টোলজিস্ট। কেউ বলতে পারবেন ওই সিরিজটার নাম কি এবং ওই রোলের নাম? স্যার ফ্রেন্ডস। এক্স্যাক্টলি, ফ্রেন্ডস রস। হ্যাঁ, রস গেলার, এক্স্যাক্টলি। তো মনে করেন যে রস গেলারের মতো কেউ একজন এটা আবিষ্কার করছে, ঠিক আছে? এখন বলেন পরের প্রশ্নটা। পরের প্রশ্নটা বলেন। Distinguish among hunting and gathering society, herding society and horticultural societies in terms of religious belief, equality and migration. আচ্ছা, এটা হচ্ছে আপনার টাইপস অফ সোসাইটির মধ্যে পড়ছে। প্রশ্নগুলো সব অ্যানসার আছে, আমি আপনাকে এখন দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমে ডিফারেন্সটা হচ্ছে আপনার সাপোজ রিলিজিয়ন, ঠিক আছে? এই যে হান্টিং গ্যাদারিং সোসাইটিতে এটা বলবেন their religion does not include a belief in a powerful god or gods who are active in human affairs, sometimes they believe in evil story. এটা লিখবেন হচ্ছে হান্টিং গ্যাদারিং এর জন্য। হার্ডিং অথবা প্যাস্টোরাল জন্য লিখবেন হচ্ছে লাইন in the society people started to believe যা যা আছে এগুলা। আর লাস্টের জন্য কথাটা লিখবেন এই লাইনটা যে human sacrifice considered the change in the nature of religious beliefs। মোটামুটি শেষ। তারপরে বলছেন হচ্ছে ইকুয়ালিটি। তো হান্টিং গ্যাদারিং সোসাইটিতে ইকুয়ালিটি তবে ইকুয়াল ছিল, এই লাইনটা বললেই হবে। স্ট্যাটাস ইন দিস সোসাইটিজ আর ইকুয়াল এন্ড হেন্স দ্য ডিফারেন্স বিটুইন দ্য লিডার এন্ড ফলোয়ার ইজ নট देयर। তারপর হচ্ছে হার্ডিং প্যাস্টোরাল মধ্যে বলা হইতেছে যে since the patriotism contributes to the accumulation of surplus resources, some individuals would have better access to surplus, become more powerful than the others and pass their statuses to descendants। এই লাইনটা বলবেন। আর হর্টিকালচারের জন্য বলবেন যে the surplus production allows some wealthy individuals to, এই যে এটা এই লাইনটা বললেই হয়ে যাবে। তা বলছে মাইগ্রেশন, মাইগ্রেশনের জন্য এটা বললেই হবে যে the people are constantly on the move in order to find food and water, এই লাইনটা বলবেন। তারপর হচ্ছে প্যাস্টোরাল সোসাইটিতে বলবেন যে unlike hunting and societies, pastoral societies only have to move when the land in which is usable, ঠিক আছে? এইটা। আর পরেরটার জন্য বলবেন যে they are similar to এত এত এত, এই যে এই লাইনটা যাই থাকুক না কেন, যাই লেখেন এই লাইনটা মাস্ট সিন্স they don't have to abandon the location, they are able to start permanent settlements, এই লাইনটা অবশ্যই থাকতে হবে আগে যা লিখেন না কেন। ওকে, এরপরের প্রশ্নটা কি বলছেন বলেন তো একজন। Express your opinion about the elimination of cultural lag as a social being. এটাকে অনেকেই দেখছি প্রশ্ন আপনারা ধরতে পারেন, ঠিক আছে? দেখা যায় 16 নাম্বার স্লাইডে এই লাইনটা লিখবেন as a social being I think people realize that they are disconnected with what is going on in society and they try to do everything they can to get back into the loop. This may result in a race to eliminate the cultural lag. গেল। এরপর পরের প্রশ্নের সবার লাস্টের লাইনটা বলেন। Read this statement and explain the solving factors of social evolution related to smart grid through which the creation and adoption of this technology can take place. কি লাস্ট লাইনটা কি প্রথম লাইনের সাথে মিল আছে না? সলভিং ফ্যাক্টর অফ সোসাইটি মিল আছে না লাইনের সাথে? ঠিক আছে, চ্যাট বক্সে ও আচ্ছা অলরেডি প্রেজেন্ট দিয়ে ফেলছেন, আমি তো শুরুই করিনি। এগুলার মধ্যে প্রথমটা এ যাই লেখেন না কেন এর তিনটা মাস থাকতে হবে, লাস্টের তিনটা অ্যাকুমুলেশন, ডিফিউশন, অ্যাডজাস্টমেন্ট, ডিটেইলস এসে। আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন, প্রশ্নের অ্যানসার আপনারা বুঝতে পারছেন। প্রশ্ন এভাবেই হবে না স্যার, একটু আরেকবার বলবেন কোনটা কোনটা মানে উত্তরটা? জি স্যার। আচ্ছা দেখো, যাই লেখেন এই তিনটা যাই লেখেন লাস্টের তিনটা অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? লাস্টের তিনটা অবশ্যই থাকতে হবে, কারণ অলরেডি আপনার স্মার্ট গ্রিড চলে আসছে,
এজন্য ইনভেনশন লিখলেও না লিখলেও আমার কিছু আসে যায় না, কিন্তু লাস্টের তিনটা আপনি লিখতে হবে। ডিটেইলস, নাম লিখলে কিছু মার্ক পাবেন, ডিটেইলস লিখলে হয়তো আরো বেশি মার্ক পাইতে পারে। স্যার প্রশ্নে কি চাইছে আর প্রশ্নের অ্যানসার এটা কেন হবে? কারণ ওখানে একটা কথা বলছে, আপনি প্রশ্নটা আবার পড়েন, রিড দ্য স্টেটমেন্ট। প্রশ্নটা আবার পড়েন ভালো মতো। প্রশ্নে যেটা বলছে, রিড দ্য স্টেটমেন্ট এন্ড এক্সপ্লেইন দ্য সলভিং ফ্যাক্টরস of social evolution related to smart grids through which the creation and adoption of the technology can take place. এবার বলেন, এটা কি বলা আছে না ওই স্লাইডের মধ্যে? বুঝতে পারছেন যে প্রশ্নটা করছেন? না স্যার, ওটার মানেও বুঝি নাই। কোনটার মানে? প্রশ্নের মানে বুঝি নাই। প্রশ্ন মানে বুঝেন নাই? ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে যে রিড দ্য স্টেটমেন্টটা পড়ো, এবং এটা তো এখন দেখেন এখানে একটা আপনার ইনোভেশন নিয়ে কথা বলা হয়েছে। এখন ইনোভেশনটাকে যদি আমি সোসাইটির মধ্যে ক্রিয়েট করতে চাই বা অ্যাডাপশন করতে চাই, এর জন্য কিছু সলভিং ফ্যাক্টর আছে। তো আমি বলছি যে এই স্মার্ট গ্রিডের সাথে সম্পর্কিত যে 4টা সলভিং ফ্যাক্টর আছে, তো এগুলোর মধ্যে যেগুলো রিলেটেড ওগুলো নিয়ে আপনি তো এক্সপ্লেইন করবেন। ঠিক আছে, কিছু কথা লিখবেন নিজের, এরপরে লিখতে হবে হচ্ছে এ 3টা বা 4টা লাইন লিখলে আপনার অ্যানসারটা হয়ে যাচ্ছে। এই যে এগুলো, যে এখানে যদি কোনো ক্রিয়েশন বা অ্যাডাপশন হতে যায় তাহলে এখানে 4টা সলভিং ফ্যাক্টর আছে, এই 4টা, বাট লাস্ট 3টা বেশি ইম্পর্টেন্ট লেখা। এবার বুঝতে পারছেন? বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন যে প্রশ্নটা এরকমই হবে। আমি সবসময় বলে আসছি, বারবার বলছি যে যে বুদ্ধিমান সে শুরু থেকে অল্প অল্প করে পড়বে, অল্প অল্প করে পড়ে সে বুঝে ফেলবে যে কোথায় কোন অ্যানসারটা আছে। ঠিক আছে স্যার? সেমিস্টার ফাইনালে স্যার এমন ইন্টেলেকচুয়াল কোশ্চেন স্যার কেমন আসবে স্যার? এটা তো টুইস্ট, আপনার অনলাইনে পরীক্ষা দিচ্ছেন, আপনার কাছে বইতে সব কিছু আছে। হ্যাঁ, আমরা আপনাকে মনে করেন যদি স্যার আমরা অনলাইনে পরীক্ষা দিয়ে দেখে স্যার সবচেয়ে ইন্টেলেকচুয়াল কোশ্চেন দিয়ে রাখেন স্যার, এটা কি স্যার আমাদের দোষ স্যার? অনলাইনে পরীক্ষাটা আমি তো বুঝছি, অনলাইনে পরীক্ষা তো সবাই তো ওপেন বুক এক্সাম দিবে, আমি জানি। এজন্যই তো প্রশ্নগুলোকে একটু ঘুরিয়ে দেওয়া হয়, যে আপনাদের প্রশ্ন হাতে সহজে না ধরতে পারে। ঠিক আছে, কিন্তু আমি তো বলছি প্রশ্নের মধ্যে কিন্তু ক্লু দেওয়া থাকে। প্রথম প্রশ্নে ক্লু ছিল কি, অ্যাজ এ রেয়ার প্র্যাকটিস, ওই যে একটা বড় ক্লু। পরের প্রশ্নে ছিল হচ্ছে লিস্ট দ্য ভ্যারিয়েন্টস অফ দি ব্লেডস, লাস্টে দেওয়া আছে প্যালিওন্টোলজিস্ট, কিন্তু একটা ক্লু ছিল। এর পরের প্রশ্নে আমি ডিরেক্ট বলছি যে ডিস্টিংগুইশ করো। তারপর বলছি যে কালচারাল ল্যাগ এলিমিনেট করতে হলে কি করতে হবে, এলিমিনেট কথাটা কালচারাল ল্যাগের মধ্যে স্পষ্ট লাইনটা লেখা ছিল। তারপর আমি বলছি এত এত, তারপর একটা উদ্দীপক দিয়ে বলছি যেখানে সলভিং ফ্যাক্টর কি হতে পারে। সলভিং ফ্যাক্টর এই যে দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড কিন্তু ওই স্লাইডের মধ্যে একদম ডিরেক্টলি লেখা ছিল। এবার বলেন ধরতে না পারলে কি আমার দোষ? না স্যার, এটা তো স্যার আপনার দোষ না স্যার, আর কোশ্চেন কঠিন করা তো স্যার আমাদের দোষ না স্যার। এক্স্যাক্টলি, প্রশ্ন স্ট্যান্ডার্ডই হয়েছে, প্রশ্ন মোটো কঠিন হয়। ঠিক আছে, না না স্যার, প্রশ্ন স্যার কঠিন হয় না, ওইটা কঠিন হয়েছে ওইটা বলি নাই স্যার। না বুঝছি বুঝছি, সেমিস্টার ফাইনালে কেমন হবে স্যার ওইটা বললাম। এই তো হ্যাঁ, মানে প্রশ্ন এভাবেই হবে, খালি তো আমি করব না, আপনার ডিপার্টমেন্টের সব স্যাররা কিন্তু এভাবে প্রশ্নগুলো করবেন। ঠিক আছে, হ্যাঁ, এখন ওইটা মাথায় রেখে পড়াশোনাটা করতে হবে। আর আপনাদের যে অ্যাসাইনমেন্টটা দিব, যে নলেজ লেভেল, এটা হচ্ছে হাইয়েস্ট নলেজ লেভেল আপনাদের এই কোর্সের জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, আপনার এইটা যে ডিবেট হচ্ছে আপনার চ্যাপ্টারটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন টু ইথিক্যাল থিওরিজ, এটা নিয়ে অনেক প্রশ্ন। ঠিক আছে, কারণ এটা নিয়ে অনেক প্রয়োগমূলক প্রশ্ন করা যায় বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন করা যায়, যেমনটা আমরা সৃজনশীলে পড়ে আসছি আমাদের 6 থেকে 12 পর্যন্ত। ঠিক আছে, ওকে স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা স্যার, ওই যে অনেক সময় স্যার দেখা যায় একটা কোশ্চেনের অ্যান্সার শুধুমাত্র এক লাইনই বা এক লাইনের বেশি লেখাও যাইতেছে না স্যার, তখন কি স্যার আমরা স্যার এক লাইনে লিখবো? অনেক সময় তো মনে হয় যে এই নাম্বারের জন্য হয়তো আমরা কম লিখতেছি। এক লাইনই লেখেন, ঠিক আছে, আমার কোনো ইয়ার এখানে তো আমি পাশে তো মার্ক দিয়ে দিইনি, পরীক্ষা হলে কিন্তু আপনাকে মার্ক দেওয়া থাকবে। ঠিক আছে, বাট যদি এমন হয় যে লাইনটা এক লাইন, আপনি এক লাইনই লেখেন। ঠিক আছে, কারণ প্রশ্নটা আমি ওইভাবে করব। যদি আমার কাছে মনে হয় এক লাইনই অ্যান্সার, আপনি এক লাইনই অ্যান্সার লিখবেন। ঠিক আছে, এর বেশি আপনার লেখা দরকার নেই।
ঘুরাই ফিরে যাই লেখেন ওই লাইনটা লিখতে হবে, ঠিক আছে? কারণ এগুলো হচ্ছে আপনার জ্ঞানমূলক প্রশ্ন আর হচ্ছে আপনার অনুধাবনমূলক প্রশ্ন। এগুলাতে অবশ্যই আমরা চাইবো যে স্লাইডের সাথে বা রিডিং ম্যাটেরিয়ালের সাথে যাতে কিছুটা হলো মিল থাকে, কিন্তু প্রয়োগমূলক ও উচ্চ দক্ষতার সাথে তখন একটা রিজনিং এ আসতে হবে আর কি, যে আপনারা কিরকম রিজনিং দিচ্ছেন। তখন ওইটাকে আমাকে তখন পড়ে পড়ে মিলে তখন দেখতে হবে যে আপনার রিজনিং এর সাথে বইয়ের যে থিওরি গুলো আছে ওগুলোর কি মিল আছে কি নাই। বুঝা গেছে? জি স্যার। স্যার আমাদের কি মানে বেস্ট ওয়ান কাউন্ট হবে এটা আর অ্যাসাইনমেন্ট থেকে? না, এভারেজ। দেখা যায়। জি স্যার। রোল 131। ইয়েস স্যার। তো মার্কসের প্রশ্ন করবে। আগে যেমন ধরেন আগে কি হইতো, আগে 70 মার্কের প্রশ্ন কি হতো, 35 একজন প্রসিজার করতেন আর একজন প্রসিজার করছে 35 মার্কস, তো এটা হাফ হয়ে যাবে। স্যার অনলাইনে তো চেঞ্জ হয়েছে না, গতবার তো স্যার আমরা 60 তে পরীক্ষা দিয়েছি, 40 তে পরীক্ষা দিয়েছি স্যার এ পার্ট, আর বি পার্ট দিয়েছি 20 তে। আচ্ছা সমস্যা নাই, তাহলে যেটাতে ভাগ করে দেওয়া হোক ওইভাবে প্রশ্ন করা হবে আর কি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমিও তো এই পদ্ধতিতে নতুন, সমস্যা নেই, আমি যেভাবে আমাদেরকে নির্দেশ দেওয়া হবে আমরা সেভাবে প্রশ্ন করব, ঠিক আছে, ওকে। আর কারো কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আজকে একটু পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট উইকের পর্বে দেখা হচ্ছে। ফি আমানিল্লাহ। আর র্যাক ট্যুরে যাওয়ার সময় অবশ্যই সাবধানে থাকেন, ঠিক আছে? মজা করেন র্যাক ট্যুরে, সমস্যা নাই, কিন্তু অতিরিক্ত কিছু করতে যায় না যে কারণে আপনাদের লাইফের কোনো সমস্যা হইতে পারে, ঠিক আছে? ওকে, ফি আমানিল্লাহ।